ধ্বংস হয়ে যাওয়া শহর, ভাঙা বিল্ডিং, পোড়া গাড়ি আর আকাশে যুদ্ধ বিমান। যুদ্ধ, ধ্বংস, ভাঙা শহর, আগুনে জ্বলছে পুরো একটি দেশ। কিন্তু প্রশ্নটা হলো, এসব যুদ্ধের আসল কারণ কি সত্যি রাজনীতি? একজন বলেছিলেন, তেলের ব্যবসা করব আমরা ডলার ছাড়া। আর একজন স্বপ্নে দেখাইছিল সোনাভিত্তিক নতুন মুদ্রা গোল্ড দিনারের মাধ্যমে হবে। কেউ বলেছিলেন বিশ্ব বাণিজ্য হবে রুবেলে। কেউ আবার চেয়েছিলেন ইউয়ান দিয়ে নতুন অর্থনৈতিক বিশ্ব তৈরি হবে। তারপরেও শুরু হয় নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, গৃহযুদ্ধ আর ধ্বংস। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ডলারকে চ্যালেঞ্জ করলে কেন বারবার ধ্বংস নেমে আসে? সাল 2001, ছোট্ট একটি ঘটনা, কিন্তু পৃথিবীর অর্থনৈতিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। সাদ্দাম হোসেন, ইরাকের শাসক, ডলারের বিরুদ্ধে কথা বললেন। একটি দেশের নেতা হিসেবে তিনি চেয়েছিলেন দেশীয় ব্যবসা বাণিজ্য হবে ইউরোর মাধ্যমে। এই সিদ্ধান্তটি শুধু অর্থনৈতিক ছিল না, এটি ছিল এক বিরাট রাজনৈতিক সংকেত। আমেরিকা ডলার আধিপত্যের বিরুদ্ধে সরাসরি একটি আক্রমণ। একটি দেশের নেতৃত্ব যখন এই ধরনের পদক্ষেপ নয়, তখন এটি বিশ্ব রাজনীতিতে বড় ঢেউ তোলে। মাত্র 2 বছর পরে সেই শাসককে পদচ্যুত করা হয়। অফিসিয়ালি বলা হয় জনগণকে মুক্তি করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং সাথে সাথে আরেকটি কথা বলেছিল, সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র আছে। 2 of the crew suffered injuries from mustard gas burns while they were filming for the program. Undermined Saddam Hussein's ability to wage war. Now the former dictator of Iraq wished to live as free men and women. That regime pledged to reveal and destroy all its weapons of mass destruction. কিন্তু আড়ালের সত্যটা ছিল অন্য কিছু। সাদ্দাম হোসেনের পতনের মূল কারণ ছিল সে ডলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি যে অর্থনৈতিক স্বাধীনতা চেয়েছিলেন সেটি একদম নষ্ট করতে চেয়েছিল আমেরিকা। সাল 2006, সাদ্দাম হোসেনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এক সময় তেলের সম্রাট, এক সময়ের আঞ্চলিক শক্তির প্রতীক, এখন শুধু ইতিহাসের পাতায়। মৃত্যুর পিছনে আসল কারণ ছিল কি গণতন্ত্র কারণ নাকি অর্থনৈতিক কারণ? উত্তরটা অনেকেই জানে না। সত্যটা হলো সে ডলারের বিরুদ্ধে কথা বলাই ছিল তার মেন অপরাধ। একটি দেশ তার অর্থনৈতিক স্বাধীনতা চেয়েছিল, আর সেই স্বাধীনতাই ছিল তার পতনের মূল কারণ। বিশ্ব রাজনীতিতে কখনো প্রকাশ্য কারণ দিয়ে চলে না, আর অর্থনৈতিক শক্তি সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সাদ্দাম হোসেনের গল্প আমাদেরকে শেখায় অর্থনীতি এবং শক্তি রাজনীতির সঙ্গে কতটা গভীরভাবে জড়িত। কখনো কখনো একটি দেশের নেতা নিজের দেশের স্বাধীনতার জন্য দাঁড়ালে তার জীবনের মূল্য দিতে হয়, এবং তার জীবনের মূল্য দিয়ে এই দেশের মানুষকে স্বাধীনতার পথ দেখাতে হয়। তারপরও কিছু দেশ স্বাধীন হতে পারে না একের পর এক শহীদদের রক্ত দেওয়ার পর। And an indication that he faced his final moments with some bravery, shouting God is great. মধ্যপ্রাচ্যের আরেকটি শক্তিশালী দেশ ইরান, যেখানে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিতেছেন আয়াতুল্লাহ আলী খামেনি সুপ্রিম। ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য ডলারের উপর নির্ভরতা কমানোর কথা বলেছিলেন। বিশেষ করে 2000 সালের মাঝামাঝি সময় তারা তেলের লেনদেন ইউরো বা অন্যান্য মুদ্রার মাধ্যমে পরিচালনা করতে চেয়েছিলেন। আর এই নীতির কারণে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং চাপ দেওয়া শুরু করে। It was a very big present worth a tremendous amount of money. ইরানের উপর যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে। ব্যাংকিং, তেল এবং আন্তর্জাতিক লেনদেনের সকল ক্ষেত্রে তারা নজর দিতে থাকে।
This is the moment for action. আর এই নিষেধাজ্ঞা মূলত 2006 এবং 7-এর পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। No president was willing to do what I am willing to do tonight. ইরানের চাপের বিরুদ্ধে বলেছিলেন, আমরা শুধু নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে চাইছি, ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করা আমাদের স্বার্থ নয়। مخصوصاً برادران و خواهران جوان কিন্তু পশ্চিমা মিডিয়া ও সরকার এটিকে অনেক সময় রাজনৈতিক এবং নিরাপত্তার সমস্যা হিসাবে দেখায়। আর এই কয়েকদিন আগে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে মিসাইল মেরে এবং বোমা বর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়। حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای আফ্রিকার আরেকটি দেশ লিবিয়া, তেলের বিশাল ভান্ডার, এবং সেই দেশের নেতা ছিলেন একজন বিতর্কিত কিন্তু প্রভাবশালী শাসক, তার নাম হল মুয়াম্মার গাদ্দাফি। 2000 সালের শুরু থেকে গাদ্দাফি একটি নতুন অর্থনৈতিক ধারণা মানুষের সামনে নিয়ে আসে। তিনি চেয়েছিলেন আফ্রিকার দেশগুলো মিলে একটি নতুন শক্তিশালী মুদ্রা ব্যবহার করুক, যার নাম হবে গোল্ড দিনার। تدمروا النفط وتدمروا الحريه وتدمروا السلطه الشعبيه وتدمروا ليبيا وما عادش تبدا ليبيا لا قلعه عالميه ومغتاظين منكم عشان كده يسووا فيكم. بارك الله فيكم يا اخوتنا في قطر، بارك الله فيكم يا اخوتنا في قطر، هذه اخرتها। এই পরিকল্পনার লক্ষ্য ছিল আফ্রিকার তেল ও সম্পদের ব্যবসা ডলারে হবে না, বরং সোনা মুদ্রার মাধ্যমে হবে। الذي يجري الآن في فلسطين ليس نزاع 2001 সালের পর থেকে গাদ্দাফি আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলা শুরু করে এবং 2006 সালের দিকে এসে তার বক্তব্য আরো জোরালো হয়। ونعدل فنزويلا বিশেষ করে 2007 থেকে 2011 সাল পর্যন্ত তিনি আফ্রিকার অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা শুরু করেন الذي بيته من الزجاج لا يرجم الناس بالحجاره। এবং তারপরেই শুরু হয় 2011 সালে আরব বসন্ত নামে আরব বিশ্ব আন্দোলন শুরু হয়। In motion a wave of discontent that promises to wash into the years to come. আর এই সময় লিবিয়াতেও সরকার বিরোধী আন্দোলন শুরু হয় আর পরিস্থিতি খুব দ্রুত গৃহযুদ্ধের রূপ নেয়। It was the year of people power, of আর এই সংঘাতের মাঝে আন্তর্জাতিক সামরিক জোট নেটো লিবিয়ায় সামরিক অভিযান চালায়। as some fight for their freedom. আর এই অভিযানের ফলে গাদ্দাফির সরকারের শক্তি খুব দ্রুত ভেঙে পড়তে শুরু করে আর তারা এখানে নেমেছিল। আর এই যুদ্ধে নেটো অংশগ্রহণ করেছিল, কেননা লিবিয়ার সরকার মুয়াম্মার গাদ্দাফি তিনি কথা বলেছিলেন ডলারের বিরুদ্ধে। تندمون يوم لا ينفع الندم। পরে 2011 সালে আগস্টের রাজনীতি দ্বীপলের পতন হওয়ার পর গাদ্দাফি পালাইয়া যায় এবং তার কয়েক মাস পর 20 অক্টোবর 2001 সালে লিবিয়ার সিরদ শহরের কাছে তাকে আটক করা হয় এবং সেখানে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। গাদ্দাফির পতনের কারণ নিয়ে আজও বিতর্ক আছে। কেউ বলছেন অভ্যন্তরীণ বিদ্রোহ, আবার কেউ বলছে আরব বসন্ত, আবার কেউ কেউ বলছেন আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক শক্তির সাথে সংঘর্ষ। কিন্তু আসল মূল কারণ হলো সে ডলারের বিরুদ্ধে কথা বলেছিল, এটাই তার পতনের মূল কারণ ছিল। কেননা যে সময় মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া শাসন করেছিল সে সময় লিবিয়া এতটা উন্নত ছিল যা আমরা উন্নত বিশ্বের কোন মানুষও ভাবতে পারিনি। থাকা খাওয়া শুরু করে পানি, বিদ্যুৎ, পড়ালেখা সমস্ত জিনিস আফ্রিকার লিবিয়ায় ফিরেছিল। এত কিছুর পরও বিদ্রোহ হওয়ার মতো কোনো কারণই ছিল না। তারপরেও সেই জায়গায় বিদ্রোহ হয়েছে এবং সেই জায়গায় যুদ্ধ হয়েছে এবং গৃহযুদ্ধ পর্যন্ত লাগাই দিয়েছে। মুয়াম্মার গাদ্দাফিকে পতন করা হয়েছে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিশ্বের বড় অর্থনৈতিক শক্তি হলো ডলার। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হিসাবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু বিশ্বের কিছু নেতা এখন এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার কথা বলছে। তার ভিতর অন্যতম হলো রাশিয়া। রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারী দেশ এবং এই দেশের প্রেসিডেন্ট হলো ভ্লাদিমির পুতিন। Но у нас есть и темпы экономического роста. Мы заняли 4-е место в мире по আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে বহুবার তিনি মন্তব্য করেছেন। 2009 সালের দিকে তিনি প্রথমবার আন্তর্জাতিক অর্থনীতি ব্যবস্থাপনা ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে সমালোচনা করেছেন, underscoring the value of their aspirations. তার বক্তব্য ছিল বিশ্ব অর্থনীতিতে একক মুদ্রার উপর নির্ভরতা অনেকটাই ঝুঁকিপূর্ণ। Это делаете вы в отношении России. 2014 সাল ছিল বড় একটি টার্নিং পয়েন্ট। সে সময় রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্ক হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে
And I'm Ephraim Graham. Russia's president is moving forward with annexation of Crimea despite growing international pressure against him. Vladimir Putin signed the law that completes his annexation of Crimea. Russian military forces took control of Crimea. The annexation followed months of political unrest and protests in Ukraine. Turning now to the crisis in Ukraine, Russian President Vladimir Putin has signed a treaty with the leaders of Crimea to annex the Ukrainian peninsula and officially absorb the region into the Russian Federation. The move comes amid fierce opposition from Ukraine and the West. এই ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে। Now is the time to seize control of your destiny and to unleash. আর এই নিষেধাজ্ঞার পর রাশিয়া ধীরে ধীরে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে। Создание на площадке БРИКС независимой расчетно-депозитарной системы. তারপর থেকে রাশিয়ার কিছু জ্বালানি বাণিজ্য রুবলের মাধ্যমে হয়, কিছুটা অন্য মুদ্রার মাধ্যমে হয়, কিন্তু তারা ডলারের উপর থেকে নির্ভরতা কমাই আনতে চায় একেবারে 0%। Leaders of emerging economies that make up half the world's population and 40% of its GDP. 2022 সালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নেটোর কারণেই হয়। এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে রাশিয়া ইউক্রেনের মানুষ পর্যন্ত চাইলে এই যুদ্ধটা চাপাইয়ে দেয়। নেটোর কারণে এই যুদ্ধটা হয়, কারণ ইউক্রেনকে নেটোর অংশগ্রহণ করাইতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এই সংঘাতের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর আরো কঠোরভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে। এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে সামরিক জোট নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আজকের বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি সবই একে অপরের সাথে গভীরভাবে জড়িত। Тому що цільово атаковані сьогодні житлові будинки і цільово атаковане серце Львова. Це зона ЮНЕСКО. ডলারের আধিপত্য, বিকল্প মুদ্রার আলোচনা এবং আন্তর্জাতিক সংকট সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি গোঁড়ামিল। Would give them many people and peoples living here more confidence. 21 শতকে দ্রুত অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসছে চীন। আর China. দেশের নেতৃত্ব দিচ্ছে শি জিনপিং। চীন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য নিজেদের মুদ্রা ইউয়ান ব্যবহার করে বাড়ানোর চেষ্টা করেছে এবং পরিকল্পনা আছে সমস্ত বাণিজ্য হবে ইউয়ানের মাধ্যমে। চীনের সাথে যত বাণিজ্য হবে। I think we're doing very well. Again, there'll be a transition cost and transition problems, but in the end, it's going to be. 2000 সালের মাঝামাঝি সময় থেকে চীনের অর্থনৈতিক নীতি নির্ধারকরা আন্তর্জাতিক বাণিজ্য ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর কথা বলছেন। And a nearly 7% decrease in global GDP. Given the deep economic interdependence between the two countries. বিশেষ করে 2018 সালের পর থেকে ইউয়ান ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন বাড়ানোর প্রচেষ্টা আরো জোরদার হয় এবং 2018 সালে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে অর্থনৈতিক সংঘাত শুরু হয়, যাকে বলা হয় ইউএস চায়না ট্যারিফ ওয়ার। China is digging in. Americans are waking up to a whole new escalation in the global trade war. Beijing is hiking its retaliatory tariffs on U.S. goods today from 84% to 125%, and for the first time since this all started. আর এই সময় দুই দেশের মধ্যে শত শত বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়। আর এই বাণিজ্য সংঘাতের সময় চীনের কিছু বড় বড় প্রযুক্তি কোম্পানির উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেমন হাওয়াই ও জিটিই। China, the world's largest producer and exporter of textile and garment. পশ্চিমা দেশগুলো নিরাপত্তা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে এসব কোম্পানির উপর সীমাবদ্ধতা আরোপ করতে চায়। আজকের বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি, রাজনীতি সবই একে অপরের সাথে জড়িত। ডলারের আধিপত্য, বিকল্প মুদ্রার চেষ্টা আর প্রযুক্তিগত প্রতিযোগিতা সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন নতুন এক পরিবর্তনের পথে। দক্ষিণ আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। এই দেশ বহু বছর ধরে বিশ্ব জ্বালানির বাজারের গুরুত্বপূর্ণ অংশ। If you only see Venezuela through dry headlines about crisis. 2005 সাল থেকে 2007 সালের দিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন হুগো চাভেজ। বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য সমালোচনা শুরু করেন। তিনি বিভিন্ন সময় বলেছিলেন আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প মুদ্রা ব্যবহার করা দরকার, যেমন ইউরো বা আঞ্চলিক মুদ্রা।
এ সময় ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটির উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। Making food and medicine inaccessible to most Venezuelans. Over the last 4 years, its GDP has fallen 35%, which is a sharper drop than the one seen during the Great Depression in the US. And the country's murder rate has surpassed that of the most dangerous. 2013 সালে হুগো চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তার সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য পেট্রো নামে নতুন ডিজিটাল মুদ্রা চালু করেন, যা তেলের সঙ্গে সম্পর্কিত বলে ঘোষণা করেন। আজকের বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং জ্বালানি সব একে অপরের সাথে জড়িত। ভেনেজুয়েলার এই ঘটনা একটি বড় বৈদেশিক প্রতিযোগিতারই অংশ। এবং 2026 সালের শুরুর দিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফিল্মি স্টাইলে তার দেশের ভিতরে থেকে, অর্থাৎ ভেনেজুয়েলার ভিতরে থেকে উঠে নিয়ে যায় এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায় আমেরিকা ডাল্টা ফোর্স। Face the wrath of American justice for Nicolas Maduro and his wife Celia, dressed in matching tan prison uniforms. আর এটাই হলো বিশ্বের মানবতার কাণ্ডারি আমেরিকার চরিত্র। To bring outlaw dictator Nicolas Maduro to justice. মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ সিরিয়া। বহু বছর ধরে এই দেশের বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2001 সালে ক্ষমতায় আসেন। আর বাশার আল আসাদ তেল বিক্রির কথা বলেছিল ইউরো বা নিজের দেশের মুদ্রার মাধ্যমে, যার ফলে 2008 এবং 7 সালের ভিতরে তার উপর একের পর এক নিষেধাজ্ঞা আসা শুরু হয়। তারপর 2011 সালে শুরু হয় মধ্যপ্রাচ্যে আরব বসন্ত, আর সেই আরব বসন্তের হাওয়া সিরিয়ায় লাগে। In England, peaceful protests turned ugly. Discontented youth fought with police and looted and destroyed parts of the city. আর সেই সময় থেকে সিরিয়ার ভিতরে একের পর এক গৃহযুদ্ধ শুরু হয় এবং বাশার আল আসাদের বিরুদ্ধে এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয় আমেরিকার মাধ্যমে। Setting in motion a wave of discontent that promises to wash into the years to come. আর এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়া সরকারের উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে সিরিয়া সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। আর সিরিয়ার গৃহযুদ্ধ বহু বছর ধরে চলতে থাকে, আর এই সংঘাতে জড়িয়ে পড়ে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি। আজও সিরিয়ার যুদ্ধ বিশ্ব রাজনীতির অন্যতম জটিল সংঘাত হিসেবে বিবেচিত হয়। আর এই সংঘাতের পিছনে রাজনীতি, ক্ষমতার লড়াই, আন্তর্জাতিক স্বার্থ এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। From abroad, and the government is doing its job in fighting and defending its. মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের মাঝামাঝি অবস্থান করে একটি গুরুত্বপূর্ণ দেশ হল টার্কি। সালের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান আন্তর্জাতিক বাণিজ্য স্থানীয় মুদ্রার ব্যবহার করার কথা বলেছিলেন। Şimdi 100 yılın anlaşması diyorlar. Yarın asıl konuşmamı yapacağım. একই সময় তুরস্কের অর্থনীতি বড় চাপের মুখে পড়ে। 2018 সালে তুর্কি লিরার মূল্য খুব দ্রুত কমতে থাকে। দেশের ব্যাংকিং এবং অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত ভেঙে পড়তে শুরু করে এবং বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয় অর্থনৈতিক অঞ্চলে। আর এই সময় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও দেখা দেয়, যার ফলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করা হয়। Dünya 5'ten büyüktür gerçeğini her fırsatta uluslararası kamuoyuna টাকার মূল্য এতটাই কমেছিল যে আমাদের বাংলাদেশের একটি সময় তুরস্কের টাকা ছিল 22 টাকা সমান, কিন্তু সেই সময় তুরস্কের টাকার মূল্য এতটাই কমেছিল 6 থেকে 60 টাকা পর্যন্ত হয়ে গেছিল। আমাদের বাংলাদেশের টাকার সাথে তুলনা করে আমি বলছি, এত পরিমাণ তুরস্কের টাকার মূল্য কমে গিয়েছিল। Turkey's lira had its second worst day ever on Tuesday as it plunged 15% before recovering some ground. দক্ষিণ এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি ইন্ডিয়া আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প ব্যবস্থাপনার আলোচনা শুরু করেছেন। ডলারের বিরুদ্ধে গিয়ে নিজস্ব মুদ্রায় ব্যবহার করতে চেয়েছিলেন। Trump says he's cutting tariffs on Indian goods as part of a trade deal. তারা 2018 সাল থেকে 2022 সালের মধ্যে কিছু ক্ষেত্রে ভারতীয় নির্ধারকরা রুপিতে আন্তর্জাতিক লেনদেনের কথা বলেছিল এবং তারা এই পরিকল্পনা নিয়ে কথা বলেন।
ने संकट को रोकने के लिए भरपूर कोशिश की। আর এই সময় যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কিছু বাণিজ্য বিরোধ সৃষ্টি হয়, কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় এবং দুই দেশের বাণিজ্য নিয়ে সমালোচনা এবং দর কষাকষি শুরু হয়। From those two social media posts both President Trump and Prime Minister Modi have put out. Now, President Trump in his post said, acknowledged his great friendship with Modi, said that these two are men who get things done, and said that he had agreed to a request from Modi to lower the reciprocal tariff from 25% to 18%. আজকে বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্য শুধু অর্থনীতির বিষয় নয়, এটি রাজনৈতিক কৌশল এবং শক্তির সমীকরণ। ডলার, ইউরো বা ইউয়ান বা স্থানীয় মুদ্রা সবকিছুর মিলে তৈরি হচ্ছে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, আর সেই দেশের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন। আর সাদ্দাম হোসেন বলেছিল আমরা তেল বিক্রি করবো ইউরোর মাধ্যমে। তারপর থেকে শুরু হয় তার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা, শেষ পর্যন্ত তার সরকারের পতন হওয়ার পর তাকে পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হয়। মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ হলো ইরান। তারাও বলেছিল আমরা ডলারের উপর নির্ভরতা কমাবো এবং নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা করব। তারপরে তাই দেশের উপর নিষেধাজ্ঞা শুরু হয় এবং সাথে সাথে তাদের সুপ্রিম লিডারকে নির্মমভাবে বোমা মেরে হত্যা করা হয় কয়েকদিন আগে। ইরাক ইরান নয়, আফ্রিকার একটি দেশ, যে দেশের প্রেসিডেন্ট ছিল মুয়াম্মার গাদ্দাফি। সে যখন বলেছিল আমরা গোল্ডের মাধ্যমে, গোল্ড দিনারের মাধ্যমে আমরা তেল বিক্রি করব, তারপর থেকে তার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা শুরু হয় এবং তার দেশের ভিতরে গৃহযুদ্ধ শুরু করে তার সরকারের পতন করা হয়। সরকার পতন করেই তারা ক্ষান্ত না, তারপর তাকে নির্মমভাবে গুলি করে তাকে হত্যা করা হয়। এভাবে সিরিয়ার বাশার আল আসাদকে তার ক্ষমতা থেকে সরানো হয় এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ লাগাই তাকে ক্ষমতা থেকে সরাইছে। Losing control is something completely different. It's like you have invasion of terrorists coming from. এভাবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধের সাথে অংশগ্রহণ করা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধ এটা পশ্চিমা বিশ্ব চাপাই দিয়েছে রাশিয়ার উপর, যার ফলে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। এই যে চীনের সাথে তাইওয়ানের সাথে বিভিন্ন সময় যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মেন পিছনে কারণ হল যুক্তরাষ্ট্র। কেননা যে সমস্ত রাষ্ট্র যারাই ডলারের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডলারের বিরুদ্ধে কথা বলেছিল এবং নতুন মুদ্রার কথা বলেছিল বলে তাকে এভাবে যারাই যে সময় ডলারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে এভাবে শায়েস্তা করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে হাজারো নিষেধাজ্ঞার ভিতরে ডুবে রাখা হয়েছে, তারও অর্থনীতি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যারাই ডলারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে এভাবে আমেরিকা শেষ করে দিচ্ছে। তাই নতুন ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। আমেরিকার সমস্ত জিনিসের মোড়ল হবে এই দিন এখনই আমাদেরকে শেষ করতে হবে, এটা আমাদেরকে এখনই কাজ করতে হবে। আমি চাই না এই ভিডিওটা বেশি ভাইরাল হবেন, যে কয়েকজন মানুষ এই ভিডিওটা দেখবেন তারা সকলে আপনাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা যত পারেন ছড়াই দেবেন। ডলার আধিপত্য যদি না কমান তাহলে আমেরিকার এই ক্ষমতা কখনোই শেষ হবে না আর কখনো থামাতে পারবেন না। কেননা আমেরিকা তাদের মন চাইলে, আমেরিকা যে সময় তাদের মন চায় সে সময় তারা ডলার ছাপায় আমাদের কাছে তারা কাগজ বিক্রি করে আর তাদের বদলে আমাদের কাছ থেকে তারা হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা নিয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, তারা যেন আমাদের কাছে শুধু কাগজ বিক্রি করে আমাদের কাছ থেকে পণ্য না নিতে পারে, সেদিকে আমাদেরও সতর্ক থাকতে হবে। আর আমেরিকার যে ব্যাংক এই ডলার ছাপায়, সেই ব্যাংকের একটি গোয়েন্দা সংস্থা আছে। সেই গোয়েন্দা সংস্থার নাম কি? আর একটি ব্যাংকের কেন একটি গোয়েন্দা সংস্থা থাকবে, এই বিষয় নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? আর আমেরিকার যে ব্যাংক টাকা ছাপায় সেই ব্যাংকের কেন একটি গোয়েন্দা সংস্থা লাগবে? এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হত্যা করেছে এবং যারা যে সময় ডলারের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে তারা কেন যুদ্ধ ঘোষণা করেছে, এর পিছনে কারণ কি? এই সমস্ত বিষয় নিয়ে যে পরবর্তী ভিডিও চান সেটা আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা কোন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।